শনিবার ওয়াশিংটনের একটি ব্ল্যাক টাই গালা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটলেও সেখানে কোনো প্রাণহানি হয়নি। তবে এই ঘটনা নতুন করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কেউ ক্ষতিগ্রস্ত হতেন, তাহলে কে দায়িত্ব নিতেন? আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের উত্তরসূরির একটি নির্দিষ্ট ধারা বা লাইন অব সাকসেশন রয়েছে। এই তালিকায় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট, কংগ্রেসের শীর্ষ নেতা এবং ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সদস্যরা। ইতিহাসে 2001 সালের সন্ত্রাসী হামলার মতো বড় ঘটনার পর থেকে এই আশঙ্কা তৈরি হয়েছে যে যদি একসঙ্গে শীর্ষ নেতারা উপস্থিত থাকেন তাহলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এই ঝুঁকি কমাতে বহু বছর ধরে একটি বিশেষ ব্যবস্থা চালু আছে, যাকে বলা হয় ডেজিগনেটেড সার্ভাইভার। এই ব্যবস্থায় বড় জাতীয় অনুষ্ঠান যেমন কংগ্রেসের বার্ষিক ভাষণ হলে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সেখানে না যেতে বলা হয়, যদি নিরাপদ স্থানে থাকেন, যাতে বড় দুর্ঘটনা ঘটলেও সরকার পরিচালনা অব্যাহত রাখা যায়। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হয়। একজন উত্তরসূরির বয়স কমপক্ষে 35 বছর হতে হবে, তিনি ন্যাচারাল বর্ন নাগরিক হতে হবে এবং অন্তত 14 বছর আমেরিকায় বসবাস করতে হবে। পাশাপাশি তাকে সেনেটে দ্বারা অনুমোদিত হতে হবে। বর্তমান অবস্থায় যদি প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব পালনে অক্ষম হন, তাহলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দায়িত্ব নেবেন। সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী তিনি ট্রাম্পের মেয়াদের বাকি সময় জানুয়ারি 2029 পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নতুন ভাইস প্রেসিডেন্ট মনোনয়ন দিতে পারবেন। যদি ট্রাম্প ও ভ্যান্স দুইজনই দায়িত্ব পালনে অক্ষম হন, তাহলে দায়িত্ব নেবেন হাউস স্পিকার মাইক জনসন। তারপরের অবস্থানে আছেন সেনেটর প্রেসিডেন্ট প্রো টেম্পোরের চাক গ্রসলি, তিনি বর্তমানে এই দায়িত্বে রয়েছেন। এরপর তালিকায় রয়েছেন ক্যাবিনেটের সদস্যরা। এই ক্রম নির্ধারিত হয় তাদের দপ্তরের প্রতিষ্ঠাকালের ভিত্তিতে। প্রথমে থাকেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, এরপর ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট। এরপরের অবস্থানে থাকেন অ্যাটর্নি জেনারেল। তবে টড ব্ল্যাঞ্চের এই পদে পুরোপুরি যোগ্য কিনা তা এখন স্পষ্ট নয়, কারণ তিনি এখনও বিভাগের প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্ত নন। এরপর পর্যায়ক্রমে তালিকায় থাকেন ইন্টেরিয়র, এগ্রিকালচার, কমার্স, লেবার, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, হাউজিং, ট্রান্সপোর্টেশন, এনার্জি, এডুকেশন, ভেটারেন্স অ্যাফেয়ার্স এবং সর্বশেষ হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান। ডেজিগনেটেড সার্ভাইভার ধারণাটি 1980-র দশক থেকে প্রচলিত। এতে প্রেসিডেন্ট একজন ক্যাবিনেট সদস্যকে বড় অনুষ্ঠানে অংশ না নেওয়ার নির্দেশ দেন, যাতে কোনো বড় বিপর্যয় ঘটলে অন্তত একজন শীর্ষ কর্মকর্তা নিরাপদে থেকে সরকার পরিচালনা চালিয়ে যেতে পারেন। গবেষণা অনুযায়ী বেশিরভাগ সময় এগ্রিকালচার সেক্রেটারিকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ট্রাম্প 2025 এবং 2026 সালে ভেটারেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি ডাক কলিন্সকে এই দায়িত্ব রেখেছিলেন। শনিবারের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার সাধারণত এমন উচ্চ নিরাপত্তার প্রয়োজন হয় না। ট্রাম্প তার আগের মেয়াদে এই অনুষ্ঠান এড়িয়ে গিয়েছিলেন এবং গত বছরও এতে অংশ নেননি, কিন্তু এবারের আয়োজনে তিনি উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, স্পিকার জনসন, রুবিও, হেগসেট সহ আরও অনেক শীর্ষ কর্মকর্তা। ফলে যদি হামলাটি সফল হতো, তাহলে সংবিধানগত বড় ধরনের সংকট তৈরি হতে পারত। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনেটর চাক গ্রসলি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এর ফলে উত্তরাধিকার তালিকার অন্তত একজন সদস্য নিরাপদে ছিলেন, যা সম্ভাব্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। এই ঘটনা দেখিয়ে দিয়েছে শীর্ষ নেতাদের একসঙ্গে উপস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সঙ্গে এটি প্রমাণ করেছে সংবিধান ও প্রতিষ্ঠিত প্রথার মাধ্যমে আমেরিকা এমন সংকট মোকাবেলার জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।